আজকে আমাদের টপিক হচ্ছে লেকচার 4, যেটা টপিক হচ্ছে মস্তিষ্কের গঠন এবং কাজ। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার তোমরা সবাই 339 বের করো। 339-এ দেখো, এখানে মস্তিষ্কের সংজ্ঞা দেওয়া আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত এবং জটিল অংশ মানুষের করটিকার মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের সংজ্ঞাতেই দেখো এখানে বলা আছে যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা স্ফীত এবং জটিল অংশ, স্ফীত এবং জটিল অংশ যেটা মানুষের করটিকার মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বা এনসেফালন বলা হয়। এনসেফালনের এখানে এই শব্দটা মনে রাখতে হবে, এনসেফালন, কারণ মস্তিষ্কের যে ভাগটা আছে পরের পৃষ্ঠাতে দেখো, মস্তিষ্ককে তিনটা অঞ্চলে ভাগ করা যায়। তিনটা অঞ্চলে ভাগের মধ্যে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, যেটাকে বলা হয় প্রোজেনসেফালন। তাহলে প্রোজেনসেফালন দেখো সবগুলো শব্দেই কিন্তু এনসেফালনটা চলে আসতেছে, প্রোজেনসেফালন, মেজেনসেফালন এবং রম্বেনসেফালন। ঠিক আছে। আচ্ছা, আগের পৃষ্ঠায় আরেকবার ব্যাক করো। দেখো এখানে বলা আছে ভ্রূণীয় বিকাশের সময় অ্যাক্টোডার্ম থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাণী জগতের মধ্যে মানব মস্তিষ্কই সবচাইতে জটিল। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের প্রায় 1500 সিসি এবং মহিলাদের ক্ষেত্রে 1300 সিসি। এই 1300 সিসি ব্যাপারটা কেমন কি, এটা আমরা মিলিগ্রামে বলতে পারি। ঠিক আছে, সরি, এটাকে আমরা গ্রামে বলতে পারি। তার মানে 1500 গ্রাম, আর কেজিতে বললে 1.5 কেজি, মহিলাদের ক্ষেত্রে 1.3 কেজি। আচ্ছা, এখানে গড় ওজন দেওয়া আছে কত? গড় ওজন দেওয়া আছে 1.3 থেকে 1.4 কেজি, যা দেহের ওজনের 2%, দেহের ওজনের 2% গঠন করে। আচ্ছা, এতে নিউরনের সংখ্যা কত? প্রায় 100 বিলিয়ন বা 1 লক্ষ কোটি। আচ্ছা, তাহলে এগুলো যা বললাম এগুলো সবগুলাই এমসিকিউ, এগুলো একটু দাগায় রাখবা যে মস্তিষ্কের ওজন কত, নিউরনের সংখ্যা কত, মস্তিষ্ক কোথায় থেকে তৈরি হয়, নিউরাল টিউব থেকে। আচ্ছা, এরপরে আসো মস্তিষ্কের প্রকারভেদ। এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রকারভেদে কোনটা কিসের পার্ট। তো মস্তিষ্কের ক্ষেত্রে দেখো তিনটা অংশে ভাগ করা যায়, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, যেটার ইংলিশ নামগুলো আমরা পড়লাম, প্রোজেনসেফালন, মেজেনসেফালন এবং রম্বেনসেফালন। ইংলিশ নামগুলো আমরা পড়েছি। অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালন যেটা, এই প্রোজেনসেফালনের আবার তিনটা ভাগ আছে। ভাগ তিনটা কি কি? সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের ভাগও আবার তিনটা, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। আর মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে নামগুলো একটু কঠিন এবং জটিল, মনে রাখা একটু কষ্টকর। সেটা হচ্ছে টেকটাম, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কল। তাহলে এই নামগুলো তোমরা এভাবে মনে রাখবা যে তোমাদের যাতে দেওয়া হয়, যদি এরকম ভাবে দেওয়া হয় যে অগ্র মস্তিষ্কের অংশ কোনটি, পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটি, তারপরে নিচের কোনটি মধ্য মস্তিষ্কের অংশ নয়, এইভাবে যদি এমসিকিউ দেয় তাতে যাতে তোমরা পারো। আচ্ছা, এবার আসো আমরা এগুলো কাজে চলে যাব। আমরা পার্টসের নামগুলো জেনে গেলাম, এবার কাজে যাই। সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ককে তিনটা অঞ্চলে ভাগ করা যায়, একটু আগে বললাম আমরা, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম যেটা, এই সেরিব্রামের জিনিসটা কি? সেরিব্রামটা হচ্ছে আমাদের মস্তিষ্কতে আমরা অ্যাকচুয়ালি আমরা ব্রেন হিসেবে যেটাকে দেখতে পাই ওইটাই হচ্ছে কিন্তু সেরিব্রাম। ঠিক আছে, আমরা নরমালি ব্রেন হিসেবে যেটা দেখতে পাই ওইটাই হচ্ছে সেরিব্রাম। তো দেখো বলা আছে দুটি পাশাপাশি অবস্থিত বড় কুণ্ডলী পাকানো খাঁজ বিশিষ্ট খণ্ড নিয়ে সেরিব্রাম গঠিত। খণ্ড দুটিকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। কি বলা হয়? সেরিব্রাল হেমিস্ফিয়ার। আচ্ছা, তো সেরিব্রামের ক্ষেত্রে দেখো, সেরিব্রামকে আমরা নরমালি আমরা একটা ব্রেন মনে করো, এটা একটা ব্রেন, এই যে ব্রেনের আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটাকেই আমরা বলি কিন্তু সেরিব্রাম। এই যে এই অংশটা, উপরের এই অংশটা, এই সেরিব্রামটাকে, এটা আমরা দেখতেছি সাইড ভিউ, মানে সাইড থেকে দেখতে পাচ্ছি। আর যদি সামনে থেকে দেখা হয় তাহলে দেখতে অনেকটা এইরকম লাগবে। এই সেরিব্রামের দুইটা খণ্ড আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আর একটা এটা। এখন যেহেতু আমি মানে উল্টা পাশে আছি, তার মানে এটা হচ্ছে আমার ডান সাইড আর এটা হচ্ছে বাম সাইড। তাহলে এটা অর্ধাংশ, এটা অর্ধাংশ। অর্ধাংশকে বলা হয় হেমিস্ফিয়ার, অর্ধাংশকে বলা হয় হেমিস্ফিয়ার। তাহলে এই দুইটাকে আমি বলতে পারতেছি হেমিস্ফিয়ার, এটাকে আমি বলতে পারি ডান হেমিস্ফিয়ার, এটাকে আমি বলতে পারি বাম হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক আর স্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ। তাহলে ডান এবং বাম গোলার্ধ কিসের? মস্তিষ্কের। ঠিক আছে, তাহলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এন্ড সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি কেন? কারণ এটা সেরিব্রামের অংশ, এজন্য এটার নাম হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই বানানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে সেরিব্রাল আর সেরেবেলামের ক্ষেত্রে, পশ্চাৎ মস্তিষ্ক আর অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ারের দুইটা খণ্ড আমরা পাইলাম, ডান আর বাম। এই দুইটার মাঝখানে দেখো একটা যোজক দেওয়া আছে, এই যোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। যোজকটার নাম কি? কর্পাস ক্যালোসাম।
এই যোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। আচ্ছা, এরপরে আমরা সচরাচর এই যে মস্তিষ্কের যেটা বাইরের অংশ যেটাকে দেখতে পাই সেটা কিন্তু সাদা রঙের হয় না, কিন্তু মস্তিষ্কের ভিতরের অংশ, ধরো আমি মস্তিষ্কটাকে কাটলাম, মাঝখান দিয়ে কাটলাম, কাটার পরে মনে করে কাটার পরে যখন আমি দুই ভাগ করব, ওর ভিতরের অংশটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে সাদা রঙের। তার মানে মস্তিষ্কের বাইরের অংশটাকে আমরা বলতে পারি গ্রে ম্যাটার বা ধূসর বর্ণের। তাহলে মস্তিষ্কের বাইরের অংশ যেহেতু ধূসর বর্ণের, এজন্য ওর নাম গ্রে ম্যাটার, আর ভেতরেরটা সাদা বর্ণের, এজন্য এটার নাম হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে আর হোয়াইট ম্যাটার, এটার আবার এটা তো যেহেতু রঙের ভিত্তিতে নাম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের অংশের নাম কি? বাইরের অংশের নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্সটা কি রঙের? গ্রে রঙের। এজন্য সেরিব্রাল কর্টেক্সকে বলা হয় গ্রে ম্যাটার। ঠিক আছে, সেরিব্রাল কর্টেক্সকে বলা হয় গ্রে ম্যাটার। আর যদি আমি ভিতরের লেয়ারের কথা বলি, যদি আমি বলি যে ভিতরের লেয়ারটা কি রঙের, ভিতরের লেয়ারটা হচ্ছে সাদা রঙের, এজন্য এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। সাদাটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আর এটাকে কি বলা হয়? জিনিসটার নাম কি? সেরেব্রাল মেডুলা। জিনিসটার নাম হচ্ছে সেরেব্রাল মেডুলা। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ক্ষেত্রে পার্টস এর নাম কি কি বললাম? প্রথমে দুইটা অংশ পাইলাম, মাঝখানে যোজকের নাম পাইলাম, এরপরে বললাম বাইরের অংশের নাম কর্টেক্স, যেটা দেখতে গ্রে রঙের, এজন্য এটার নাম গ্রে ম্যাটার। আরেকটা বললাম ভিতরের অংশ, এটা ভিতরের নাম, এজন্য মেডুলা, আর রং হচ্ছে সাদা, তাই হোয়াইট ম্যাটার। ঠিক আছে, এখন কথা হচ্ছে হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার নিয়ে কিন্তু আমাদের আলাদা ভাবে কোশ্চেন আসে, যে নিচের কোনটা গ্রে ম্যাটার দ্বারা গঠিত, নিচের কোনটা হোয়াইট ম্যাটার দ্বারা গঠিত, এভাবে। তো তোমরা সিম্পল একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে মায়োলিন। মায়োলিন যে আবরণটা আছে বা মায়োলিন শীত তোমরা যেটা পড়ে আসছো, এই জিনিসটা তৈরি হচ্ছে চর্বি দিয়ে, আর আমরা জানি চর্বির রং হচ্ছে সাদা। তাহলে এই মায়োলিন শীতটা যেখানে যেখানে থাকবে, ওই জিনিসটার রঙই হবে হচ্ছে হোয়াইট বা সাদা, মানে এক কথায় হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পল আমরা বুঝতে পারতেছি যে সেরিব্রাল মেডুলা যেটা, এই সেরিব্রাল মেডুলার মধ্যে যেই নিউরনটাই আছে, সেই নিউরনের কোন অংশ আছে, যেই অংশে মায়োলিন শীত আছে, সেই অংশটাই সেরিব্রাল মেডুলার মধ্যে আছে। এই জন্য সেরিব্রাল মেডুলার রং হচ্ছে কি? হোয়াইট ম্যাটার। এন্ড কথা হচ্ছে মায়োলিন শীত কোথায় কোথায় থাকে? তোমরা যদি নিউরনের গঠন পড়ে থাকো, প্রিভিয়াস লেকচারে তোমাদের নিউরনের গঠন পড়ানো হয়েছিল, ওখানে আমি যদি একটা মায়োলিন শীত এভাবে ধরো একটা নিউরন আঁকলাম, এই নিউরনটাতে আমরা সচরাচর জানি এই জায়গাটাতে থাকে হচ্ছে মায়োলিন শীত। তাহলে মায়োলিন শীত যেখানে যেখানে থাকবে সেটার রং আমি বললাম সাদা। তাহলে এই পুরা নিউরনের মধ্যে এই অংশটার রং হবে কি? সাদা। সুতরাং এই সেরেব্রামের ক্ষেত্রে যেটা আমি গ্রে বলতেছি, সেখানে মায়োলিন শীত থাকবে না। তার মানে এই সেরিব্রাল কর্টেক্সের মধ্যে মায়োলিন শীত নাই, তার মানে একজন অংশটা সেরিব্রাল কর্টেক্সে থাকে না, একজনটা থাকে সেরিব্রাল মেডুলাতে। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন এভাবে করতে পারে যে নিচের কোনটি গ্রে ম্যাটারে গঠিত অংশ? এন্ড গ্রে ম্যাটারে গঠিত অংশ তোমাকে অপশন দেওয়া হলো এরকম, সেরিব্রাল মেডুলা, এটা একটা অপশন দিল। তারপরে তোমাকে বললো একজন উইথ মায়োলিন, তারপরে বললো সেল বডি, তারপরে আরেকটা মনে করো তোমাকে বললো যে নিচের কোনটা, যেহেতু এটা কোশ্চেন হচ্ছে কোনটা গ্রে ম্যাটার, কোনটা গ্রে ম্যাটার, আর আরেকটা বললো হচ্ছে ধরো ডেনড্রাইট। এন্ড তুমি একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা বলছি মায়োলিন শীত থাকা মানেই হচ্ছে সেটা কি হবে? হোয়াইট হবে। তার মানে গ্রে ম্যাটারে মায়োলিন শীত থাকা যাবে না। এখানে দেখো তো সেরিব্রাল মেডুলা, এই সেরিব্রাল মেডুলাটা কি রঙের? হোয়াইট ম্যাটার, সেরিব্রাল মেডুলা, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না, আমরা চাচ্ছি গ্রে ম্যাটার। দেখো তো সেল এই একজন উইথ মায়োলিন, এই যে এটা একজন উইথ মায়োলিন, আর মায়োলিন থাকা মানে এটা হোয়াইট ম্যাটার, তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। এরপরে দেখো ডেনড্রাইট, ডেনড্রাইটটা কোথায় অবস্থিত? এই যে এই জায়গাতে, এগুলা হচ্ছে কি? ডেনড্রাইট। তাহলে ডেনড্রাইটের মধ্যেও কিন্তু মায়োলিন শীত না, মায়োলিন শীত নাই। যেহেতু মায়োলিন শীত এর মধ্যে নাই, তাহলে এইটা কিন্তু গ্রে ম্যাটার হতে পারে, এটা গ্রে ম্যাটার হতে পারে। এরপরে দেখো, তাহলে এটা হইতে পারে গ্রে ম্যাটার। সেল বডি, সেল বডি মানে হচ্ছে কোষ দেহ, সেল বডি মানে হচ্ছে কোষ দেহ, কোষ দেহ হচ্ছে এটা, এখানেও তো মায়োলিন শীত নাই, তার মানে এটাও কি হইতে পারে? গ্রে ম্যাটার হতে পারে।
তাহলে এই চারটা অপশনের মধ্যে দুইটাতে গ্রে ম্যাটার আর দুইটাতে হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে এই চারটা থেকে তুমি আশা করে তোমরা ক্লিয়ার হতে পারছো যে গ্রে ম্যাটার কোনটাকে আমরা বলবো আর হোয়াইট ম্যাটার আমরা কোনটাকে বলবো। এমসিকিউ এভাবে কিন্তু ভরপুর দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, কর্টেক্স, মেডুলা আমরা আশা করি বুঝতে পারলাম। এরপরে দেখো এই যে সেরিব্রামের আমি যদি সাইড ভিউ এর কথা বলি, এই সাইড ভিউ এর এই অংশটাকে বেশ কয়েকটা অঞ্চলে ভাগ করা যায়। ওই অঞ্চলগুলোকে বলা হয় লোব। অঞ্চলগুলোকে বলা হয় লোব। আমি নাম্বারিং করার মাধ্যমে তোমাদের লোবগুলো একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা পেছনের অংশ, একদম মাথার পেছনের অংশ, তাহলে এটাকে আমি নাম দিলাম হচ্ছে 3, একদম সামনেরটাকে নাম দিলাম 1, তারপরে এটাকে নাম দিলাম হচ্ছে, এটা হচ্ছে কানের অংশ, কানের ঠিক পেছনের অংশ বা উপরের অংশ বলো, এটার নাম আমি দিলাম 2, এটার নাম দিলাম 3, আর উপরেরটার নাম দিলাম হচ্ছে 4। তার মানে মাথার এই উপরের সাইডেরটার নাম দিলাম 4, সামনেরটা 1, তাহলে 1 2 3 4, তার মানে ঘুরে আসলো এভাবে, ঠিক আছে? আর আমি যদি একদম এই মস্তিষ্কটার একদম সেন্টারে চলে যাই, মিডল পয়েন্টে, মানে টোটাল এটা মস্তিষ্ক একদম তার মিডল পয়েন্টে চলে গেছে, ভিতরে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, ভিতরের একটা অংশ, ওইটার নাম, ওইটাকে আমি নাম্বারিং করলাম 5। এই নাম্বারিং গুলার নাম কি কি? নাম হচ্ছে লোবের ক্ষেত্রে 1 নাম্বার সামনেরটা কপাল, যেহেতু সে সামনে অবস্থিত তার মানে ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে ফ্রন্টাল। 2 নাম্বার কানের, এখানে কানের কাছে অবস্থিত এই হাড্ডিটার নাম হচ্ছে টেম্পোরাল, তাহলে এখানে যে লোবটা থাকবে ওই লোবের নামও হচ্ছে টেম্পোরাল। এরপর 3 নাম্বার, 3 নাম্বার মাথার একদম পেছনের অংশ, এটা হচ্ছে অক্সিপিটাল। এরপর 4 নাম্বার, 4 নাম্বার কোনটা? 4 নাম্বার হচ্ছে এই যে উপরের অংশটা, এই উপরের অংশটাকে আমরা বলি প্যারাইটাল, উপরের অংশটাকে আমরা বলি প্যারাইটাল। আর বাকি থাকলো যেটা সেন্টারে অবস্থিত একদম মিডলে, সেটাকে আমি বলি লিম্বিক, লিম্বিক লোব। তাহলে টোটাল 5টা লোবের কথা আমাকে মাথায় রাখতে হবে। এই লোবগুলা কোনটা এটা সহজে মনে রাখতে পারো যে এই মস্তিষ্কের প্রান্ত, মানে মনে করো এটা গোল অংশ, এই গোল অংশটা এখানে এসে একটা প্রান্ত তৈরি করছে, এখানে এসে একটা প্রান্ত তৈরি করছে, এখানে গিয়ে একটা প্রান্ত তৈরি করছে, উপরে ওঠে একটা প্রান্ত তৈরি করছে, এই যে এগুলাকে আমরা বলতেছি লোব। তাহলে লোব হচ্ছে মস্তিষ্কে 5টা। 5টা লোব কি কি? ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল, প্যারাইটাল, লিম্বিক। ঠিক আছে, আশা করি এটা পারা যাবে। তাহলে এই দিয়ে আমাদের সেরিব্রামের গঠন পড়া শেষ। এবার সেরিব্রামের কাজ দেখো। সেরিব্রামের কাজ কি? সংবেদী অঙ্গ থেকে আসা উদ্দীপনা। মনে রাখবা যেহেতু আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এটা, এবং মস্তিষ্কে মানে ওভারঅল মস্তিষ্কের 80% গঠন করে হচ্ছে সেরিব্রাম। তাহলে কোশ্চেনে যদি তোমাকে বলা হয় মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? সেরিব্রাম। সেরিব্রাম যেহেতু মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, তাহলে ব্রেনের মেইন যে কাজগুলা, মনে করো তোমাকে বলা হলো যে একটা রিক্সা চালক আর একটা বিজ্ঞানী, দুইজনের মধ্যে কে বেশি ব্রেন ব্যবহার করে নিজের রুটি রোজগার মানে অর্জন করে, অবশ্যই সেটা হচ্ছে বিজ্ঞানী। ঠিক আছে, রিজন কি? সে রিসার্চ করে, গবেষণা করে, বা তার ব্রেনকে খাটায়, তার মানে সে চিন্তা ভাবনা বেশি করে, গবেষণা বেশি করে। রিক্সাওয়ালার কিন্তু এই জিনিসটা নাই, রিক্সাওয়ালার গায়ে গতরে শক্তি থাকলেই হলো। ঠিক আছে, তাহলে ব্যাপার হচ্ছে যে চিন্তা ভাবনা দিয়ে তার রুটি রোজগার করতেছে, আমরা বলি কি যে সে ব্রেন ইউজ করতেছে, তার মানে সেরিব্রামের মেইন কাজই হবে এই জিনিসগুলা, চিন্তা, চেতনা, ভাবনা, গবেষণা, এই জিনিসগুলাই হচ্ছে কি এই সেরিব্রামের কাজ। তাহলে দেখো কাজের ক্ষেত্রে দেওয়া আছে যে সংবেদী অঙ্গ থেকে আসা উদ্দীপনা গ্রহণ, বিশ্লেষণ করে। দেখো একটা উদ্দীপনা আসলো, মনে করো যে কোনো, ওই যে নিউটনের মাথায় আপেল পড়ছে, আপেল পড়ার পরে সে ভাবতেছে যে কি ব্যাপার, আপেল উপর থেকে নিচে পড়লো, নিচ থেকে উপরেও তো যেতে পারতো, এই সে গবেষণা করতেছে। একটা উদ্দীপনা আসলো, সে গবেষণা করতেছে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, এই প্রভৃতি উন্নত মানসিক বোধের সে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। সহজাত প্রবৃত্তি মানে কি? মানে মনে করো কিছু জিনিস তোমার মধ্যে ন্যাচারালি আছে ছোট থেকে। ঠিক আছে, ছোট থেকে কি, যে মনে হয় তুমি কথা বলতে গেলে খুব দ্রুত কথা বলো, ঝগড়া করতে লাগলে খুব দ্রুত ঝগড়া করো, সবার সাথে খুব ভালো ঝগড়া করতে পারো, ছোট থেকে তোমার রক্তে আছে, এগুলোকে সহজাত জিনিস বলে। ঠিক আছে, এগুলো সেরিব্রাম মেইনটেইন করে। আর একটা মেইন কাজ, সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ, যে আমি ডানে যাব না বামে যাব, এটা সিদ্ধান্ত নেবে সেরিব্রাম। আমি বামে যাব না ডানে যাব, বামে যেয়ে কোন দিকে যাব, বামে যেয়ে সেটার কাজ কি, আমি ফুটবল আসার সামনে সেটাকে যাবো একটা লাথি মারবো, এই চিন্তা ভাবনা গুলা করা হচ্ছে সেরিব্রামের কাজ। চিন্তা ভাবনা করে ডিসিশন দিবে। ঠিক আছে, ওকে, আশা করি এটা তোমরা পারবা। সেরিব্রামের ক্ষেত্রে আমরা 2টা খন্ড বলছি, প্রত্যেকটা খন্ড তার অপোজিট সাইডকে কন্ট্রোল করে। তাহলে যদি এমন হয় আমার ডান পাশে সেরিব্রাল হেমিস্ফিয়ার আঘাতপ্রাপ্ত হয়েছে, সুতরাং আমার বাম সাইড প্যারালাইজড হয়ে যাবে। তার মানে আমার বাম সাইডের ঐচ্ছিক পেশি আমি আর নিয়ন্ত্রণ করতে পারবো না। বাম সাইডের ঐচ্ছিক পেশিকে নিয়ে আমি যদি এখন বলি যে আমি হাতটা উপরে তুলবো,
আমি হাত উপরে তুলে মনে করো যে ব্যাডমিন্টন খেলবো, আমার দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, ওকে, তাহলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় মানে হচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছে। তাহলে এটাই ছিল আমাদের অগ্র মস্তিষ্কের মেইন টপিক। থ্যালামাসের মধ্যে হামরে তেমন কিছু নাই, এটা খালি মনে রাখবা যে প্রত্যেক সেরিব্রাল হেমিস্ফিয়ারের সেরিব্রাল মেডুলাতে এটা অবস্থান করে। সেরিব্রাল হেমিস্ফিয়ার, প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের সেরিব্রাল মেডুলাতে, মানে হোয়াইট ম্যাটারে। কোন ম্যাটারে? হোয়াইট ম্যাটারে। কিন্তু সে নিজে দেখো, সে নিজে কি ম্যাটার? গ্রে। এই যে দেখো বলা আছে সেরিব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটারে গঠিত। সে নিজে অবস্থান করে সেরিব্রামের হোয়াইট ম্যাটারে, কিন্তু সে নিজে হচ্ছে গ্রে ম্যাটার। এমসিকিউতে এই জায়গাতে প্যাচ লাগে, বুঝতে পারছো? তখন অনেকে মনে করে যে থ্যালামাসের ক্ষেত্রেও বাইরেটা হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরেরটা হচ্ছে হোয়াইট ম্যাটার, কিন্তু এই ভুল যেন না হয়। থ্যালামাস নিজে গ্রে ম্যাটার, থাকে হোয়াইট ম্যাটারে। তাহলে তোমাকে ওই গ্রে ম্যাটারের কোশ্চেনে কিন্তু অপশনে থ্যালামাসও থাকতে পারে, বুঝতে পারছো? অপশনে ধরো তোমাকে বলে দিল যে নিচের কোনটা গ্রে ম্যাটার, ওই অপশনে থ্যালামাস থাকতে পারে, কারণ থ্যালামাস কি দিয়ে গঠিত? গ্রে ম্যাটার দিয়ে গঠিত। আচ্ছা, এরপরে কাজে আসো। আচ্ছা, থ্যালামাসের ক্ষেত্রেও কিন্তু দুইটা অঞ্চল, দুইটা খণ্ড, এগুলোকে থ্যালামাই বলা হয়। ঠিক আছে, এটা একটা যোজক দ্বারা যুক্ত থাকে। এটার কাজ মনে রাখবা কিভাবে? এটার কাজ মনে রাখতে পারো একটা গল্পের মাধ্যমে। গল্পটা কিরকম? সেটা হচ্ছে, মনে করো দুই বন্ধুর রেল স্টেশনে দাঁড়ায় আছে। রেল স্টেশনে দাঁড়ায় থেকে তারা দুইজন মানে এক জায়গাতে যাবে। হ্যাঁ, দুই বন্ধু না, মনে করো অপরিচিত লোক। তো ওঠার পরে একজন আরেকজনকে বলতেছে যে ভাই আমি অমুক জায়গায় যাব, আমি তো ট্রেনে উঠলে আমি ঘুম ধরে যায় আমার, আমি ঘুমায় যায় আর কি, তো যদি এরকম চলে আসে স্টেশন তাহলে আমাকে একটা ডাক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ডাক দিয়ে দেবে। ওই স্টেশন আসার পর, মানে ওই বান্দা কিন্তু ঘুমায় গেছে। স্টেশন আসার পর পাশের জন তখন তাকে ডাকবে। কিভাবে ডাকছে? সে উঠে সপাট একটা চর মারছে তাকে। চর মারার পর সে তো রেগে মেগে ফায়ার, ঘুম থেকে উঠে, হ্যাঁ আমি ঘুমাইতেছি, আপনি নর্মালি ভদ্রভাবে ডাকবেন। এই বলে মা বাপদের গালি মালি দিয়ে অবস্থা খারাপ। হ্যাঁ, মানে সামাজিক পরিবেশ আর নাই ওই জায়গাতে, মানে অবস্থা খুবই খারাপ। এই গল্পটা মনে রাখো, এখানেই আমাদের কি আছে? থ্যালামাসের কাজ আছে। কিভাবে? সংজ্ঞাবহ, আমরা রেল স্টেশনে দাঁড়াইছিলাম, ওখান থেকে মনে রাখবা সংজ্ঞাবহ স্নায়ু রেলে স্টেশন হিসেবে কাজ করে, রেল স্টেশন। এরপর ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা। ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে তোলা, এটা হচ্ছে থ্যালামাসের কাজ। একটু আগে বললাম চর মেরে জাগায় তুলবে, ঘুমাচ্ছিল হঠাৎ করে জাগায় তুললো। চর মারছে মানে স্পর্শ হয়েছে গালের মধ্যে, স্পর্শ। চর তো আর আরামে আস্তে ধীরে মারে না, জোরে করেই মারছে, তার মানে চাপ তৈরি হয়েছে, স্পর্শ হয়েছে এবং ওই জায়গাতে সে ব্যথা পাইছে, যন্ত্রণা। স্পর্শ, চাপ, যন্ত্রণা এবং স্থূল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করবে থ্যালামাস। আর কি করতে পারে? আর করতে পারে হচ্ছে সামাজিক আচরণের বহিঃপ্রকাশ করতে পারে। যদিও এখানে অসামাজিক আচরণ হয়ে গেছে, কিন্তু আমরা সেটা দিয়ে মনে রাখবো সামাজিক আচরণের বহিঃপ্রকাশ। এগুলো হচ্ছে থ্যালামাসের কাজ। তাহলে দেখো এখানে কি কি বলা আছে, যে দেখো ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণের বহিঃপ্রকাশ। তাহলে রিলেস্টেশন বললাম, ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা বললাম, চাপ, স্পর্শ, যন্ত্রণা বললাম, এবং সামাজিক আচরণের বহিঃপ্রকাশ। আর পরিবেশ সম্পর্কে সতর্ক করা মানে কি? এটা মনে রাখবো ওইভাবে যে ওই যে চড় মেরে ডেকে তুলে বলতেছে যে ভাই আপনি চলে আসছেন, নিচে আপনার স্টেশন চলে আসছে, এই পরিবেশ সম্পর্কে তাকে সতর্ক করলো। ঠিক আছে, এই গল্প দিয়ে তোমরা মনে রাখবা। আচ্ছা, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ক্ষেত্রে দেখো এটা থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এবং এটাও কিন্তু গ্রে ম্যাটারে গঠিত। ঠিক আছে, এটাও গ্রে ম্যাটারে গঠিত। অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত। 1 ডজন, এটা এমসিকিউ। 1 ডজন মানে কয়টা? হ্যাঁ, 4টা নাকি না 12টা? আচ্ছা ঠিক আছে, 12টা। এরপরে দেখো হাইপোথ্যালামাসে একটা সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে মস্তিষ্কের কোন অংশ, বা মস্তিষ্কের কোন অংশে পিটুইটারি গ্রন্থি থাকে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা গেল। আর এখানে লিম্বিক সিস্টেম থাকে। একটু আগে আমরা লিম্বিক লোব পড়লাম না? লিম্বিক লোবটা কোথায়? মস্তিষ্কের একদম নিচের অংশে, ওই নিচের অংশের ওখানে কিন্তু হাইপোথ্যালামাস থাকে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে বলে দিছিলাম, বলতে পারি সেটা হচ্ছে এই হাইপোথ্যালামাস যেটা, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। এটা বইয়ে লেখা নাই, এটা তোমরা লিখে নিবা। বায়োলজিক্যাল ক্লক বলা হয় হাইপোথ্যালামাসকে, বা জৈবিক ঘড়ি বলা হয়। তাহলে আমি কি বললাম? হাইপোথ্যালামাসকে কি বলা হয়? বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক বলা হয় কাকে? হাইপোথ্যালামাসকে। এটা এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল আসা কোশ্চেন এটা। ঠিক আছে, আচ্ছা গেল। এবার কাজে আসো। হাইপোথ্যালামাসের কাজগুলো কি? ইমোশন রিলেটেড কাজই হচ্ছে হাইপোথ্যালামাসের। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করবে, দেহ তাপ নিয়ন্ত্রণ করবে। দেহ তাপ নিয়ন্ত্রণ করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অতিরিক্ত গরমে যখন বাইরে যাই দেখবো আমাদের মাথা একদম গরম হয়ে গেছে, কিন্তু তাও আমার বডির টেম্পারেচার কিন্তু আমাদের আদর্শ টেম্পারেচারের চাইতে আপস এন্ড ডাউন হয় না। কারণ কি? বাইরে 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার বডির ভিতরে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস। রিজন কি? রিজন হচ্ছে আমাদের বডির ভিতরে হাইপোথ্যালামাসের দ্বারা কন্ট্রোল টেম্পারেচার আছে। হাইপোথ্যালামাস ওই টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখতেছে। এখন যে মানুষের ক্ষেত্রে হাইপোথ্যালামাস এই কন্ট্রোলটা হারায় ফেলবে,
ওই মানুষ হিট স্ট্রোক করবে। বুঝতে পারছো? ওই মানুষ কি করবে? হিট স্ট্রোক করবে। তাহলে হাইপোথ্যালামাসের এই কন্ট্রোলটা যদি না থাকে তাহলে কি করবে? হিট স্ট্রোক করবে। আচ্ছা, এরপরে কি হয় দেখো, যে ইমোশনের কথা বললাম, তাহলে ক্ষুধা তৃষ্ণা, ঘাম ঘুম, রাগ পীড়ন, ভালো লাগা ভালোবাসা, এই জিনিসগুলা একবারে এইভাবে সুর দিয়ে মনে রাখবা। ক্ষুধা তৃষ্ণা, ঘাম ঘুম, রাগ পীড়ন, ভালো লাগা ভালোবাসা, আবেগ উদ্বেগ, এই যে সবগুলা জিনিসকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে? আচ্ছা, এরপরে দুইটা হরমোনের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। এই ভ্যাসোপ্রেসিনের আরেক নাম কি বলতো? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ভ্যাসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে এডিএইচ হরমোন। এটা খরিত হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। জমা থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। পিটুইটারির খণ্ড কয়টা? দুইটা, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারির ইংলিশ নাম কি? নিউরো এডিনোহাইপোফাইসিস। পশ্চাৎ পিটুইটারির ইংলিশ নাম কি? নিউরোহাইপোফাইসিস। এই ইংলিশ নামগুলো কিন্তু জানা লাগবে। এডিএইচ কখন আমরা বলতেছি? যখন সে কিডনিতে নেফ্রনের হেনলির লুপে গিয়ে, সংগ্রাহী নালিকাতে গিয়ে পানি পুনঃশোষণ করতেছে, তখন তার নাম এডিএইচ। আর যখন সে রক্তনালীর সংকোচন করতেছে, ভেসেলকে প্রেস করতেছে, ভেসেল মানে কি? রক্তনালী, ভেসেলকে প্রেস করতেছে, তখন তার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে? আর আরেকটা অক্সিটোসিন, এটা কি করতে পারে? জরায়ুর সংকোচন করতে পারে। ওই জরায়ুর সংকোচনের ফলে কিন্তু লেবার পেইন ওঠে, যার কারণে গর্ভধারণকৃত মা তখন তার ব্যথা অনুভব করে এবং সন্তান জন্মদানের তখন প্রসেস শুরু হয়। ঠিক আছে? আচ্ছা, গেল মোটামুটি এতটুকু পর্যন্তই। এরপরে আসো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক থেকে তোমরা শুধু নামগুলা পড়বা, আহামরি বেশি কিছু তোমাদের এখান থেকে আপাতত লাগতেছে না। এরপরে পশ্চাৎ মস্তিষ্ক আসো। পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট, একটা হচ্ছে সেরেবেলাম, একটা পন্স, একটা মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম কি? এটা পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। দেখো, আমি কিন্তু সেরেব্রাম পড়ানোর সময় বলছিলাম যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, আর পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। তাহলে সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এটাও দুইটা গোলার্ধ নিয়ে গঠিত। এই গোলার্ধ দুইটার মাঝখানে একটা যোজক থাকে, নাম হচ্ছে ভার্মিস। নাম হচ্ছে ভার্মিস। এটার ক্ষেত্রেও দেখো, বাইরের অংশটা গ্রে ম্যাটার, ভেতরের অংশটা হোয়াইট ম্যাটার। আবারও সেই সেম কথা, গ্রে ম্যাটার কেন, হোয়াইট ম্যাটার কেন? মস্তিষ্কের যেই অংশগুলা মায়োলিন সিট যুক্ত অ্যাক্সন নিয়ে গঠিত, একজন নিয়ে গঠিত, ওই একজনের ওই অংশগুলা হচ্ছে হোয়াইট ম্যাটার। আর একজন মায়োলিন বাদে যেগুলো যেগুলো জায়গা আছে ওগুলো হচ্ছে গ্রে ম্যাটার। আচ্ছা, এটার ওজন কত? গড় ওজন 150 গ্রাম। 150 গ্রাম বা 150 সিসি বলো বা 0.15 কেজি। আচ্ছা, এটার কাজ দেখো। এটার কাজগুলা হচ্ছে ঐচ্ছিক পেশির পেশি টান, ঐচ্ছিক চলাফেরার দিক নিয়ন্ত্রণ করতেছে। দিক নিয়ন্ত্রণ মানে কি? তোমার সেরেব্রাম তোমাকে নির্দেশ দিল যে তুমি ওই বান্দাটার কাছে যাও, ওই সামনে যাও, ওই গাছটার কাছে যাও। এখন তোমার পেশি নির্দেশ পেয়ে গেছে, এখন সেদিকে যাবে। এখন তোমার পেশিতে এক ধরনের টান তৈরি হবে। ওই টানটাই যদি না থাকে, পেশিতে এক ধরনের সংকোচন প্রসারণ হয়, ওইটাই যদি না থাকে, তুমি হেঁটে যাবা কিভাবে? এই সংকোচন প্রসারণটা থাকে হচ্ছে সেরেবেলামের মাধ্যমে, মানে সেরেবেলামের মাধ্যমে সে লাভ করে। এজন্য দেখো বলা আছে ঐচ্ছিক পেশির পেশি টান নিয়ন্ত্রণ করে দেহের ভাষা। এখন ধরো ওই পেশি টানটা অদ্ভুত হয়ে আছে, যেমন তুমি হাঁটু ভাঁজ করতে পারতেছো না, পেশি একদম শক্ত হয়ে আছে, হাঁটু ভাঁজ করতে পারতেছো না, তাহলে তো তুমি সোজা হয়ে হেঁটে যাইতে পারবা না। তোমার দিক আর ঠিক থাকবে না, দিক বেঁকে যাবে, হ্যান হেলে টেলে যাবে। ঠিক আছে? আচ্ছা, চলাফেরার দিক নির্ধারণ করে। তাহলে কাজগুলো এভাবে মনে রাখবা। পন্সের ক্ষেত্রে দেখো, এটা হোয়াইট ম্যাটারে গঠিত। দেখছো, এই একটা জায়গাতে এসে কিন্তু আমরা ব্যতিক্রম পাচ্ছি যে এটা হোয়াইট ম্যাটারে, পিওরলি হোয়াইট ম্যাটারে গঠিত। তার মানে বাদ বাকি সব এতক্ষণ গ্রে ম্যাটার পড়ে আসলাম, অথবা গ্রে হোয়াইট দুইটাই ছিল, কিন্তু এটা শুধুমাত্র হোয়াইট ম্যাটারে গঠিত। আচ্ছা, এরপরে পড়বা কি পন্সের ক্ষেত্রে? এই যে দেখো, পন্সের মধ্য দিয়ে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের যে স্নায়ু, মানে করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু, এই স্নায়ুগুলা ডান পাশের গুলা ক্রস করে বাম পাশে যায়, বাম পাশের গুলা ক্রস করে ডান পাশে আসে। এই ক্রসিংটা হয় পন্সের এখানে এসে। হ্যাঁ, যার ফলে মস্তিষ্কের বাম অংশ দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে এবং ডান অংশ দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। কাজ কি? এটা প্রতিবর্তক ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে, শ্বসন নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। এই দুইটা মনে রাখো, তাহলেই হবে। মেডুলা অবলঙ্গাটার ক্ষেত্রে পিরামিড আকৃতির অংশ, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। এবং হৃদস্পন্দন, শ্বসন, গলাধকরণ, রক্তবাহিকা সংকোচন, এটা এক কথায় মনে রাখতে হবে। হৃদস্পন্দন, গলাধকরণ, শ্বসন এবং রক্তবাহিকা সংকোচন। আর কিছু একটু মানে অড জিনিসও সে নিয়ন্ত্রণ করে, যেমন বমন মানে বমি, মলমূত্র ত্যাগ, তারপরে হচ্ছে রক্তচাপ, পৌষ্টিক নালী পেরিস্টালসিস, হ্যান। আর তোমরা করোটিক স্নায়ু লেকচারে তোমরা দেখে থাকবা যে করোটিক স্নায়ু লেকচারে আমরা উৎস পড়াইছি। ওই উৎস পড়ানোর সময় আমরা একটা সুর বলে দিছিলাম, ওখানে মেডুলা ছিল লাস্টের চারটা। তো দেখো এখানে লেখা আছে 9, 10, 11, 12। তাহলে 12টার মধ্যে লাস্টের চারটা উৎস কোনটা? মেডুলা। ঠিক আছে?
আর লাস্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা দেওয়া আছে, মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা, তিনটাকে একসাথে বলা হয় ব্রেন স্টেম। এই সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করবা। ব্রেন স্টেম কাকে বলে সংজ্ঞা আসে, ব্রেন স্টেম কি কি নিয়ে গঠিত, এমসিকিউতে আসে। তো এতটুকু পর্যন্তই আমাদের আজকে লেকচার 4। আশা করি তোমরা এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। যদি তাও থাকে আমাকে জানাও, ইনশাল্লাহ আমি কারেকশন দেওয়ার চেষ্টা করবো।